নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আনন্দ লহরী। আর আনন্দ লহরী নিয়ে আরো একবার আপনাদের কাছে ফিরে আসা এই সকালে। আর এই সকালে আমরা হাজির হয়েছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে। আর সুন্দর দিনে সুন্দর অনুষ্ঠানে পেয়ে গেছি একজন গুণী শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম সুজাতা দে মল্লিক। আপনি থাকেন কোন জায়গা? আমি থাকি বর্তমানে কাঁকুরগাছিতে। তার আগে হাওড়ায় থাকতাম। এই নিয়ে দ্বিতীয়বার চ্যানেল ভিশনে আসা? না, দ্বিতীয়বার চ্যানেল ভিশনে আসা। তো এই যে বারবার চ্যানেল ভিশনের টানে, আমাদের অনুষ্ঠানের টানে ফিরে আসা, এটা কেমন লাগে আপনার? ভীষণ ভালো লাগে। শামশেদদা যেভাবে অনুষ্ঠানটা প্রচার করে বা যেভাবে তৈরি করে সকলের সামনে যেভাবে তুলে ধরে, সেটা ভীষণ ভালো। যার জন্য শামশেদদা যতবার আমাকে চ্যানেল ভিশনের জন্য যতবার আমাকে ডাকা হয়, আমি ততবার চলে আসি। এবং আমরাও মুগ্ধ আপনাদের মতো গুণী মানুষজনকে পেয়ে। এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি জানতে চাইবো, আমরা তো জানি আপনি একজন গুণী শিল্পী, কিন্তু আপনি কি করেন সেটা আরো একবার জানতে চাইবো। আমি নর্মালি হচ্ছি আর্টিস্ট। আমি ড্রয়িং করি আর বাচ্চাদেরকে ড্রয়িং শেখাই। বর্তমানে আমি এখন সমস্ত বড় যারা রয়েছে, যেমন ধরুন 30-এর পর, 30-35 বিভিন্ন এজের। কারণ নিজে কত বছর বয়স থেকে ড্রয়িং এর সঙ্গে যুক্ত আছেন? আমি নিজে সত্যি কথা বলতে ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল, কিন্তু ঘরের বাবা মায়ের চাপে একটাই কথা, ওই যে ড্রয়িং শিখে কোনো লাভ হবে না। কিন্তু এটা পড়াশোনা হয়, মানে ড্রয়িং শিখে কোনো লাভ নেই, কোনো কেরিয়ার হয় না। কিন্তু এটা হচ্ছে সব থেকে একদম ভুল কথা। এই কথা ভেবে আমি আমার বাড়ি ঢুকেছি। এই সময় দাঁড়িয়ে হয়তো আপনি কতটার অর্থ পেয়েছেন? অনেক। আমি কিন্তু আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জব করতাম। আমি 2010-এ জব ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পর ড্রয়িং এর জন্য, মানে আমি নিজে থেকে আবার স্টার্ট করলাম। ক্লাস হয়তো ঠিকঠাক হতো না? না, ক্লাস হতো না নয়, আমি টোটালি আলাদা ছিলাম। মানে আমি টোটালি কিন্তু ছোট থেকে ভালোবাসতাম, আমি নিজে ঘরে প্র্যাকটিস করতাম। কিন্তু কোনোদিন আমি কোনো স্কুলে বা কোনো আর্ট কলেজ যাওয়া, সেটা কিন্তু আমার হয়নি। ঠিক আছে। কিন্তু যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জব করছিলাম, তো ওখানে বসে আমি একদিন একটা ড্রয়িং আঁকছিলাম। তো ওখানে ম্যানেজার আমাকে দেখে বলেছিল, হ্যাঁ ফার্স্ট, তখন উনি ম্যানেজার আমাকে বলল। আজ থেকে কত বছর? 2008 নয়, মানে প্রায় 14 বছর আগে। হ্যাঁ, আমি 2009-এ জব ছাড়ি। তারপর 2010 থেকে আমি টোটালি জব ছেড়ে দিয়ে টোটালি নিজে একদম বাড়িতেও না জানিয়ে টোটালি একদম চুপচাপ নিজে ড্রয়িং স্টার্ট করি। ঠিক আছে। এবার সেই 2010 থেকেই আমার যাত্রাপথ শুরু হয় ড্রয়িং এ। অনুপ্রেরণা তাহলে আপনি নিজেই? আমি নিজেই বলতে গেলে আমি নিজেই, মানে নিজেকে নিজেই উৎসাহ করেছি। কথার মধ্যেই আমরা খুঁজে পেলাম যে আপনার অনুপ্রেরণা আপনি নিজেই। আর এই যে ড্রয়িং করেন, মূলত কোন বিষয়ে ড্রয়িং করতে বেশি পছন্দ বোধ করেন? আমি প্রথমে ড্রয়িং করতাম ডটে, যেটাকে স্টিপলিং পেইন্টিং বলা হয়। নানা রকম ভাগ আছে। হ্যাঁ, আচ্ছা, ভাগগুলো নিয়ে আমরা একটু আলোচনা কিন্তু করবো, যে কোন ভাগে ড্রয়িং শিখতে গেলে কোন ভাগে শুরু করতে হয়। সব রকম অনেক কিছু ভাগ আছে। একটু বলেন বিস্তারিত। আমি যেটা করি সেটা হচ্ছে বেসিক্যালি পেনের কাজ, মানে একদম ডট 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 দিয়ে আমি সেটা মানে সেটিং এর করি। এই প্রজন্মের স্টুডেন্ট, তারা যদি ড্রয়িং শিখে, তারা কি সেভাবেই শিখবে? না, তাদের জন্য আলাদা আলাদা, মানে স্টেপ বাই স্টেপ। তাদের জন্য কি, তাদের ছোট বয়সে একটা, দেখুন প্রত্যেকটা জিনিসের স্টেপ থাকে। যেমন গানের জন্য যেমন সারেগামা পা থাকে, যেমন ইংলিশের জন্য যেমন গ্রামার থাকে, ঠিক সেরকমই ড্রয়িং এর ক্ষেত্রে। হ্যাঁ, বাংলাতে যেমন পড়তে গেলে বা আমাদের গ্রামার জানতে হয়, এবিসিডি শিখতে হয়, অ ক খ শিখতে হয়, তবেই কিন্তু আমরা ওয়ার্ডটা পারি। ঠিক সেরকমই কিন্তু আমাদের পেন্টিং এর ক্ষেত্রেও কিন্তু তাই। আমাদের পেন্টিং এর ক্ষেত্রেও কিন্তু একটা গ্রামার রয়েছে। সেই গ্রামারটা কিন্তু আমাদেরকে কিন্তু ফার্স্ট দরকার বাচ্চাদের শেখানো। কিন্তু সেই গ্রামার সম্বন্ধে কিন্তু অনেকে কিন্তু আজও কিন্তু অনেকে জানে না। কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে আগে সেই গ্রামারটা শেখাই। মানে বিষয়টা অনেকের কাছে অবগত না। হ্যাঁ, অনেকের কাছেই অবগত না। আমি কিন্তু কাউকে ছোট বড় করছি না, কিন্তু অনেকে জেনে রাখা খুবই দরকার। কারণ ড্রয়িং অনেকেই হাতে ভালো, অনেকেই করতে পারে, কিন্তু মেন যে কাজ সেটা কিন্তু জানা খুব দরকার। সেটা হচ্ছে আমি কিছু লাইন শেখাই, যেমন ক্রাব লাইন, স্ট্যান্ড, লম্বা লম্বা স্ট্রেট লাইন। ঠিক আছে। এই লাইন যত করতে পারবে, শেডিং যত করতে পারবে, পেন্সিলে যত শেডিং এর কাজ বেশি করতে পারবে, তত কিন্তু হাত ভালো খুলবে। ঠিক আছে। এইভাবে আমি বাচ্চাদেরকে শেখাই। আর আমি মেনলি কাজ করি হচ্ছে স্টেপলিং পেন্টিং, টোটালি মানে পেনের মধ্যে ডট 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 দিয়ে। এবং ওই স্টেপলিং পেন্টিং আমি সবার ফার্স্ট শুরু করেছিলাম 2017-তে। তখন আমাকে ওয়াসিম কাপুর, মানে আমাদের যে কলকাতার যে বিখ্যাত আর্টিস্ট, যিনি এখন নেই, তো উনি আমাকে প্রথম বলেছিল যে সুজাতা, তুমি কিন্তু শুধু অনলি ফর স্টেপলিং পেন্টিং এর মাধ্যমেই কাজ করো, ওটাই তোমার কিন্তু ঠিক হবে।
তো আমি কিন্তু শুধু ওই স্টেপলিং পেন্টিংই করে মানে ওনার পথ অনুসরণ করি। হ্যাঁ, আমি কিন্তু ওনার পথ ধরেই আমি অনুসরণ করেই চলেছিলাম। তারপরে আমার যিনি স্যার গুরু আর কি ছিলেন, অজয় দিনদা, তো উনি আমাকে বললো যে শিখতে গেলে সবকিছু শেখা ভালো, শেখার তো কোনো শেখার নেই। উনি আমাকে একটা খুব ভালো কথা বলেছিল, উনি বলেছিল যে যখন মাঠে নামবি খেলতে তখন যেন সব খেলা তুই করতে পারিস। একদমই তাই। ঠিক আছে, তাহলে কিন্তু হ্যাঁ, তাহলে কিন্তু কোনো রকম কোনো দিক দিয়ে কিন্তু কোনো কাজই আমরা হার মানবো না। তো যার জন্য উনি আমাকে আমার মতন স্বাধীনে কাজ করতে দিয়েছিল। তো তখনই আমি 2017-তে ফার্স্ট আমি স্টিপলিং পেন্টিং স্টার্ট করে আমি প্রথম গেছিলাম রেওয়াড়িতে। রেওয়াড়ি গিয়ে আমি ওখানে 17টা স্ট্রিটের মধ্যে 100 জনের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। সেই ফার্স্ট, মানে এটা একটা গর্বের বিষয়, ভালো লাগার বিষয়। ওই প্রথম আমার 100 জনের মধ্যে একজন, মানে ওই হচ্ছে আমার ফার্স্ট রাস্তা চলা, মানে প্রথম আমার, মানে যদি রাস্তা চলা হয় শুরু স্টেপলিং পেন্টিং এ, সেখানে একটা বড় সাফল্য। এবং তারপরে আস্তে আস্তে ওইটা নিয়েই কাজ করতে থাকি। তারপরে আমি প্রথমে করি 15 ফিটের 5 ফিটের একটা ক্যানভাসে প্রথম করেছিলাম, যেটা ইন্ডিয়া বুক রেকর্ড হয়েছিল। তারপরে ওটাকে আবার ব্রেক করলাম, সেটা 35 ফিট বাই 5 ফিটের ক্যানভাসে করলাম। টোটালটাই ডটে করা, যেটা এখনো গুগলে সার্চ করলে কিন্তু দেখতে পাওয়া যাবে। মানে যারা কেউ যদি দেখতে চায়, দেখছে তারা সার্চ করলে দেখতে পাবে, এখনো দেখতে পাবে। কিভাবে লিখে সার্চ করতে হবে? সুজাতা দে বলে স্টিপলিং পেন্টিং বলে লিখলেই এসে যাবে একদম। মানে যারা আমাদের অনুষ্ঠান দেখছে তারা চাইলে আপনার ড্রয়িং গুলো ওখানে পেতে পারে। একদম, ওখানে সমস্ত রকম ড্রয়িং রয়েছে, ভিডিও রয়েছে, সবকিছু রয়েছে, টোটালি সবই দেখতে পাবে। তো আর এই যে ড্রয়িং এর যাত্রাপথ, এই যাত্রাপথটা শুরুতে কেমন ছিল? প্রচন্ড টাফ, মানে একটা স্ট্রাগল থাকে না, প্রচন্ড টাফ। কারণ হচ্ছে আমাদের মানে যে কোনো জিনিসে কেউ সাকসেস পেতে গেলে সবার আগে তাকে পা ধরে নামিয়ে দেওয়া হয়, তাকে আগে চেপে ধরে একদম নিচে নামিয়ে দেওয়া হয়, মানে কোন রকম যাতে এগিয়ে না যেতে পারে। ঠিক আছে, মানে ভাগ্যটা তখনই তাকে সাফল্য এনে দেয় একদম যখন তিনি এই পথ ধরে বেশ কিছুদিন, কিন্তু হ্যাঁ পেশেন্স রাখতে হবে, কনফিডেন্স থেকেও হচ্ছে পেশেন্স। মানে আমাকে হয়তো এখান থেকে মানে বার করে দেবে, আমি হয়তো অনেক দিক থেকে আটকে যাব, এরকম আমার ক্ষেত্রেও হয়েছে প্রচুর জায়গাতে। হ্যাঁ, কিন্তু ওই পেশেন্স ধরে পড়ে থাকতে হবে, যে না আমি যখন এই লাইনটা, অনেকে কি আছে যে না আমি এটা করলাম ছেড়ে দিলাম, মূল্যবান কাজ, রাতের ঘুম, দিনের খাওয়া দাওয়া, সেগুলো ঠিকঠাক সময় হয়নি না, একদমই নয়। আপনি চেয়েছেন যে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে। একদম লক্ষ্যটা ঠিক রাখতে হবে, আর হচ্ছে পেশেন্স রাখতে হবে, তাহলেই কিন্তু ঠিক যে আমি মনে করি মানে সফলতার এতে এগিয়ে যাবে। যদিও আমি মানে সফলতার শীর্ষে পৌঁছানো না, যদিও আমি এখনো সেই শীর্ষে পৌঁছাইনি, কিন্তু পৌঁছে যাওয়ার তো একটা ইচ্ছা আছে। হ্যাঁ, অবশ্যই কথায় আছে না যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আর এই পৌঁছানোর পথেই তো আমাদের বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন রকম স্মৃতি, বিভিন্ন রকম মুহূর্ত, যেগুলো আমাদেরকে বারবার মনে করায়। আর এই যে আপনি আঁকা নিয়ে এগোচ্ছেন, আপনার তো একটা স্কুলও আছে, সেখানে কতজন স্টুডেন্ট বর্তমানে শিখছে? আমার বর্তমানে এখন 50 জন স্টুডেন্ট আছে। তারা কি সবাই অফলাইন নাকি অনলাইনও আছে? অনলাইন অফলাইন বাইরে। যারা অনলাইন আছে তারা কি আমাদের দেশের বাইরে বা রাজ্যের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে রয়েছে। কোন জায়গায় আছে? হরিয়ানা রয়েছে, দিল্লি রয়েছে, যাদেরকে আপনি সশরীরে দেখতে পাই না, মানে ওরা সামনে থেকে না, ওরা শুধুমাত্র অনলাইনেই শেখে। মানে আপনাকে অনলাইনের উপর ভিত্তি করে তারা শিখছে। হ্যাঁ, ম্যাক্সিমাম রয়েছে যেটা সিকিমে, আর হচ্ছে নর্থ বেঙ্গলের দিকে স্টুডেন্ট আমার বেশিরভাগ অনলাইনে, কারণ ওইখানে আমি তাদের সাথে পরিচয় যোগাযোগ কিভাবে হলো? অ্যাকচুয়ালি আমি ট্যুরিজমদের সাথে ট্যুরিজম আর্টিস্ট হিসাবে যুক্ত আছি। তো আমি ওখানে যত রুরাল এরিয়া আছে, মানে নর্থ বেঙ্গলে, সিকিমে বা যে কোনো নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় চা বাগানে যে সমস্ত বাচ্চারা রয়েছে, আমি তাদেরকে পেন্টিং শেখাই। তারা তো সহজে মানে ভালো টিচার পায় না, তো সেই জন্য আমি কিছু কিছু সময়, যেমন এই রিসেন্ট আমি সামনে সপ্তাহে যাবো, পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে আমি কিছুটা টাইম দিই, শিক্ষার হাত ধরে এগিয়ে নিয়ে যাই, চেষ্টা করি তাদেরকে শেখানোর। তো আমি একটা জিনিস দেখেছি, তাদের মধ্যে চেষ্টাটাও কিন্তু অনেক বেশি রয়েছে, মানে তারা যে কতটা ভাবে যে চেষ্টা করে, মানে আমি সেটা না দেখালে বোধহয় বোঝাতে পারবো না, আমার শুধু বলাতে। তো আমি যাই, গিয়ে রিসেন্টলি যাব, 6 তারিখে যাব, মানে ওখানে অফলাইন ক্লাস। হ্যাঁ, ওখানে গিয়ে আমি ডাইরেক্টলি অফলাইন ক্লাস, মানে এক্সিবিশনও কি হয় ওখানে? এক্সিবিশনও হয়, বিভিন্ন রকম ফেস্টিভ্যাল হয়, যেমন আমি রিসেন্টলি যাব ম্যাঙ্গো ফেস্টিভ্যালে, ঠিক আছে, এখানে কলকাতায় হয় অরেঞ্জ ফেস্টিভ্যাল। তো এরকম বিভিন্ন পাহাড়ি লোকদের সেখানে যখন যান, বিভিন্ন জায়গায় গিয়ে এক্সিবিশন করেন, তখনকার ভালো লাগা মুহূর্তগুলো যদি একটু ভাগ করে নেন। কারণ সেখানে আপনি একজন
অঙ্কন শিল্পী হিসেবে খ্যাত, হ্যাঁ। এবং আপনি কারো গুরু, আপনার শিষ্যরা ওখানে উপস্থিত। না, সত্যি খুব ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যে আমি যতটুকু শিখেছি, আমি খুব বেশি শিখিও নি এখনো পর্যন্ত, আমি এখনো শিখছি। ঠিক আছে, আসলে কথায় আছে, আমি যতটুকু শিখেছি ততটুকু যদি কাউকে হ্যাঁ, শেখাতে পারি শেখাতে তখনই পারি। আমার শিক্ষার দাম। একদম একদম ঠিক তাই, এটা আমি মনে করি। এবং শিক্ষা তখনই সার্থক। হ্যাঁ, তাই জন্য আমি যতটুকু শিখেছি আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি, যাতে ওরাও একটু নিজেরা কাজ করতে পারে, যাতে ওরাও একটু দুটো হাতের কাজ, যেমন ধরুন নুড়ির ওপরে কাজ, তারপর বিভিন্ন রকম কাঠের ওপর কাজ, যাতে তারা ওই কাঠের ওপর নুড়ির ওপর কাজ করে কি মানে হয়, ভবিষ্যৎ হ্যাঁ, প্রজন্মের কাছে একটা বীজ বপন করা। হ্যাঁ, মানে কি কোনো টুরিস্ট এলো তো সে ওগুলোকে তাদের কাছে সেল করতে পারে, কারণ টুরিস্টরা তো ওখানকার মেন। আর এক্সিবিশন মানে তো বিভিন্ন পেন্টিং বিভিন্ন নিলামে বিক্রিও হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে আপনি আঁকা শেখান, নিজে আঁকা শিখেছেন, তার মধ্যে যে পার্থক্যটা আপনি খুঁজে পান, মানে নিজে শিখেছেন আর অন্যদেরকে শেখান। নিজে তো শিখেছি, অনেকে হয়তো খুব সহজেই আপনার কাছে শিখতে পারছে, কিন্তু আপনার শেখার জীবনটা তো খুব একটা সহজ ছিল না। খুবই একদমই সহজ ছিল না। মানে আমি রাতের পর রাত জেগে জেগে মানে ভীষণ পরিশ্রম করেছি। কোন বিষয় আঁকতে পছন্দ করেন? নরমালি আমি পেন অ্যান্ড ইঙ্কের কাজই বেশি পছন্দ করি, আর ল্যান্ডস্কেপ করতে বেশি ভালো লাগে, মানে ভালো লাগে। আর পোর্ট্রেট করি না যে তা নয়, অনেকেরই পোর্ট্রেট করেছি। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সেখানে কোনো দৃশ্য দেখা বসে মানে সেটা আবার তুলির মধ্যে টান, একদম মানে খাতায় ওই ক্যাপচার করে মনের মধ্যে একটা ভাষে। যেমন আমি রিসেন্ট দীঘায় গেছিলাম, ওখানে গিয়ে সি বিচের ছবি এঁকেছি। তো মানে যেখানে যাই সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, প্রচুর জায়গা। মানে তার আগে গুজরাট গেলাম, তারপর এই দীঘা গেছিলাম, তারপর রিসেন্ট পাঞ্জাব যাব, সবটাই এক্সিবিশন আর আর্ট ওয়ার্কশপের মধ্যে। আমরা আরো কথা বলবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আনন্দ লহরী অনুষ্ঠান নিয়ে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি, আগেই বলেছি, একজন গুণী শিল্পী বন্ধুকে, যার কাছ থেকে অনেক কথা শুনছি। হয়তো এই স্বল্প সময়ের পরিসরে সমস্ত কিছু কথা শোনা হবে না, কিন্তু যতটুকু সম্ভব আমরা শুনে নেবার চেষ্টা করব। এবার চলে যাব আপনার এই যে প্রাপ্তি। আপনি এতদিন ধরে আঁকার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন জায়গায় গেছেন, এক্সিবিশনে গেছেন, নিজের আঁকা হয়তো অন্য কোনো দেশে পৌঁছে গেছে, তো প্রাপ্তিগুলো যদি একটু বলেন। সবার ফার্স্টে আমি আগে ইন্ডিয়া বুক করেছিলাম, তারপর এশিয়া ইন্ডিয়া বুক করেছিলাম 2019-এ। তারপরের বছরই 4-5 বছরের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেই আমি এশিয়া বুক অফ রেকর্ড করেছি, তারপর ইন্ডিয়া ওয়ার্ল্ড রেকর্ড করেছি, তারপর আমি ওয়ার্ল্ড রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, ওখানেও পেন্টিং আমি জমা করেছি, কিন্তু আমাকে ইন্ডিয়া ওয়ার্ল্ড রেকর্ড থেকে ওরা আমাকে কিন্তু 45 ফিট বাই 5 ফিটের ক্যানভাসে আমি যখন ডটের কাজ করেছিলাম, ওরা আমাকে টোটালি সার্টিফিকেট সমেত আমাকে ওরা অ্যাপ্রুভ করেছিল। আর গিনিসের জন্য যেটা অ্যাপ্লাই করেছি সেটাতে আমি এখনো পর্যন্ত পাইনি, আই থিংক পেয়ে যাব। ঠিক আছে, এই কনফিডেন্স নিয়ে এগিয়ে চললে অবশ্যই পাবেন। হ্যাঁ, পেয়ে যাব। আপনি শুরুতেই একটা কথা বললেন যে আপনার পরিবারের মানুষজন, বাবা আর মা বা আরো অন্যান্য সদস্যরা, যারা প্রথম দিকটা হয়তো ভাবতো যে আঁকা করে কি হবে, তারা হয়তো অনুপ্রেরণা সেভাবে দেয়নি, কিন্তু এখন তো অনুপ্রেরণা দেয় ভীষণ ভীষণ। এখন তো আমার বাবা মা সবসময় বলে যে আমরা ভুল কাজ করেছি, যে তোকে যে এগোতে দিইনি, মানে সেটা একটা ভুল হয়ে গেছে। আপনি দেখিয়ে দিয়েছেন যে তোমাদের কথাগুলো ভুল ছিল একটা সময়ের পর। একদম। আর বর্তমানে আপনাকে অনুপ্রেরণা কে যোগাচ্ছে? আমার হাজবেন্ড। আচ্ছা। কারণ উনি যদি না আমাকে অনুপ্রেরণা দিত তাহলে আমি কি করে এগোতাম, আর আজকে আমি চ্যানেল ভিশন হয়ে এসে বসতে পারতাম না। আজকে আসাটাও ওনার অনুপ্রেরণা। একদম নিশ্চয়ই। মানে উনি আমাকে বিয়ের আগে থেকে পর্যন্ত, বিয়ের পর পর্যন্ত সব সময়তে আমাকে বলে যে তুমি পেইন্টিং করো। বলে নাকি বিয়ে টিয়ে করলে শিল্প জগৎ থেকে অনেকে বেরিয়ে যায়, সময় দিতে পারে না, কিন্তু আপনি যেভাবে আছেন। হ্যাঁ, আমি কিন্তু একদম পুরো উল্টো। আমি কিন্তু শিল্প জগৎ নয়, আমি পুরো মানে আমার যেরকম আগে বিয়ের আগে যেরকম লাইফ ছিল সেরকমই ভাবে আমি রয়েছি, তার থেকে বেশি ভালো। হ্যাঁ নিশ্চয়ই আগামী দিনেও থাকবো, কারণ উনি যেভাবে আমার পেন্টিং কে সাপোর্ট করে, ইনফ্যাক্ট উনি মানে ট্রাভেল করা ওনার পক্ষে সম্ভব নয়, উনি আমার জন্যই অনলি ফর ট্রাভেলটাও করে, মানে এটাও একটা বিশাল বড় আমার প্রাপ্তি। এবং আপনার সাথে সবসময় গাইড করে, ভীষণ ভীষণ ভাবে গাইড করে। আচ্ছা, এত সুন্দর তো ছবি আঁকেন, ছবি আঁকার পাশাপাশি আপনার জীবনের ভালো লাগা কি আছে?
অনেকে তো মুভি দেখতে পছন্দ করে, অনেকে বেড়াতে যেতে পছন্দ করে, অনেকে খুব সাজুগুজু করতে পছন্দ করে, অনেকে আবার অনেক কিছু পছন্দ করে। আমি বেড়াতে যেতে বেশি ভালোবাসি, আর যার জন্য বেড়ানোটা মনে আমার সঙ্গে সঙ্গে হয়েও যায়। আর মুভি দেখতে ভালোবাসি। বেড়াতে যাওয়া মানেই কিন্তু বিভিন্ন রকম দৃশ্য। অ্যাকচুয়ালি বেড়াতে যাওয়া মানেটা হচ্ছে ওটাই, যে বিভিন্ন রকম ল্যান্ডস্কেপ দেখা, প্রকৃতি দেখা, তার যে দেখুন মানে দেখাটা কি বলুন তো, মানে সবার নজরিয়া তো আলাদা আলাদা হয়। আমি আর্টিস্ট, মানে আমি নিজে বলছি না যে আমি খুব বড় আর্টিস্ট, কিন্তু আমার নজরে আমার মনে হয় যে আমি যেখানে যেখানে গাছপালা যেরকম দেখবো, তার কালার কিরকম হবে, যেখানে নদীর কালার কোথায় কিরকম হবে, সেগুলোকে অ্যাবজর্ভ করা, যার জন্য আমি বাইরে কিন্তু ট্রাভেল করাটা বেশি পছন্দ করি। আর বর্তমান প্রজন্মের যারা স্টুডেন্ট, যারা ভাবছে আঁকা শিখবো, বা যারা এতদিন ভাবেনি যে আঁকা নিয়ে পথ চলবো, তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন? আমি এখনো বলবো যে এখনো পর্যন্ত অনেক বাড়িতে, আমার অনেক স্টুডেন্টের মায়ের ক্ষেত্রেও আমি দেখেছি যে সকলেই বর্তমানে 50 জন আছে। তো তাদের বাড়ির ম্যাক্সিমাম কিছু কিছু বাড়িতে তাদের গার্জেনরা ভাবে এখনো পর্যন্ত যে ড্রয়িং শিখে কোনো লাভ নেই, কিন্তু আমি বলবো যে কোনো জিনিসের একটা হাতের কাজ শিখে রাখা খুব দরকার। কারণ আমাদের বর্তমান যে সময়টা চলছে, সেখানে চাকরি করে মানে চাকরির জগৎ কিন্তু দিনের পর দিন কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে, কিন্তু পাওয়াটাও খুব কষ্টের ব্যাপার, টাফ হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যদি কেউ যদি একটা ফেব্রিকের কাজ করলো, চাকরির পদটাও খুব কম, যেখানে আমাদের চাকরি প্রার্থীর সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, আর এখন সবাই চাকরি করলে আর্টিস্ট কে হবে। তবু আমি বলবো যে আর্টিস্ট হওয়া মানে যে মানে আমি মনে করি যে সে কিছু না কিছু ভাবে রোজগার করে অন্তত নিজের দিনটা চালিয়ে নিতে পারবে। সে টিউশন করে হোক, সে বিভিন্ন রকম, এখন বর্তমানে নতুন নতুন অনেক কাজ বেরিয়েছে। আগে কি কখনো ওয়াল পেন্টিং কাজ হতো? ওয়াল পেন্টিং হচ্ছে, এখন গাছে পর্যন্ত পেন্টিং করা হচ্ছে, বিভিন্ন রকম গাছের দেওয়ালে সবকিছু, কত কিছু, বাড়িতেও অনেক কিছু পেন্টিং হচ্ছে, অনেক রকম কাজ আছে। পেন্টিং মানেই যে শুধু আঁকতেই হবে সেটা নয়, হাতের বিভিন্ন রকম কাজ আছে। কেউ স্কাল্পচার করুক, স্কাল্পচারের যথেষ্ট দাম আছে, তার রুজি রোজগারের জায়গা। একদম। তো আমি মনে করি পড়াশোনার সাথে সাথে সে পড়াশোনা যেমন করছে করুক, কিন্তু আর্টিস্টের এই লাইনটা অন্তত কেউ যেন না বন্ধ করে, বা এটা না ভাবে যে আমার এখান থেকে কোনো ইনকাম নেই, বা আমার কোনো ইনকাম ধৈর্য ধরে থাকলে ঠিক হবে। আমি এটা মনে করি। ইনকামের পাশাপাশি হচ্ছে সাফল্য, সম্মান, সবটাই। মানে যদি কেউ চাকরি করে তাকেও হয়তো বহু মানুষ চিনবে, জানবে, কিন্তু একজন আর্টিস্টকে আমাদের রাজ্যের বাইরে, দেশের বাইরেও মানুষ চিনে, জানে। একদমই। তো সেই এইখানে চাকরি করা মানে একটা জায়গার মধ্যে বন্দী হয়ে যাওয়া। এখানে কিন্তু আমরা আর্টিস্টরা কিন্তু কোনো মানে বন্দী কিন্তু নয়, আমরা কিন্তু স্বাধীন চেতা মানুষ। আমাদের কিন্তু যেখানে ইচ্ছা মনে করবে আমরা তখনই চলে যেতে পারবো। আমরা কি চাকরি করলে সেই জায়গাটা করতে পারবো? একটা নিয়মের মধ্যে দিয়ে থাকতে হবে। সুতরাং আমি মনে করবো যে বর্তমানে যে বাচ্চারা যারা রয়েছে শৈশব থেকে, তাদেরকে অন্তত ড্রয়িংটা, এখন অনেক স্কুলে তো ম্যাগনেটারি করেও দিয়েছে পেন্টিং, ক্লাস 5, 8 অব্দি অনেক প্রচুর কাজ তো দেখি এখন করে, কিন্তু আমি মনে করি যে তারা যদি এটাকে চালিয়ে যায় খুব ভালো হয়। আর আপনি যে ড্রয়িং গুলো করেন সেগুলো মোটামুটি কত সময় লাগে এক একটা ড্রয়িং কমপ্লিট করতে? ডটে কাজ করলে মোটামুটি এখন সময় লাগে, যদি ঠিকঠাক বসি তাহলে 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে A3 পেজের কাজ তো শেষ হয়েই যায়। আর বর্তমানে আমি এখন করছি পুরোটাই আলাদা, মানে ডট ছেড়ে আমি করছি একদম পুরো টিবেটিয়ান আর্ট, যেটা বুদ্ধিস্টরা যে আর্ট করে সেই আর্টের দিকে আমি স্টার্ট করেছি। তো ওখান থেকে আমি বিভিন্ন রকম মনস্ট্রিতে যাই, মনস্ট্রিতে গিয়ে সেখানকার যে গ্রিন যে তারা থাকে, তাদের যে দেবতা, আমি তাদের এখন বর্তমান পেন্টিং করছি, যেগুলোকে টিবেটিয়ান আর্ট বলে। আপনি তো রিসেন্ট একটা সম্বর্ধনাও পেয়েছেন, যেটা আপনার কাছে একটা বড় প্রাপ্তি, সত্যি বড় প্রাপ্তি। দেখান দর্শক। মানে আমি গুজরাটের যে টপ 50-র মধ্যে যে আমি পাবো, মানে একজন হব, এটা হচ্ছে আমার কাছে সত্যি বড় প্রাপ্তি। এটা কোথায় যাওয়া হয়েছিল? গুজরাট গেছিলাম, আহমেদাবাদ। গুজরাটের কোন জায়গায়? আহমেদাবাদে। ওখান থেকে কি আপনি ওটা সংগ্রহ করেন? হ্যাঁ, ওখান থেকে আমাকে যেতে হয়েছিল, গিয়ে আমাকে অ্যাওয়ার্ড নিয়ে আসা হয়েছে ওখানে। এই অ্যাওয়ার্ডটা ওখানেরই? হ্যাঁ, এই অ্যাওয়ার্ডটাও ওখানেরই। ভীষণ সুন্দর, জিনিয়াস অ্যাওয়ার্ড। এই যে খবরটা আপনি যখন শুনলেন, যখন আপনাকে ডাকা হলো ওখানে, সেই সময়কার অনুভূতিটুকু যদি একটু শেয়ার করেন। হঠাৎ করে জানতে পারলেন যে ওখানে আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে অ্যাওয়ার্ড নিয়ে আসতে হবে। আর অ্যাওয়ার্ড নেওয়া, সম্বর্ধনা নেওয়া, এগুলো সবার ভালো লাগে, তাই না? মানে এটা একটা অন্যরকম ভালো লাগা, মানে এই ভালো লাগাটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে। তুমি যতটুকু
প্রকাশ করা যদি আপনি করেন আজকের এই স্বল্প পরিসরে? একটাই কথা বলতে পারি, ভীষণই ভালো লেগেছে। আমার হাজবেন্ডও ভীষণ খুশি হয়েছে। হাজবেন্ড সঙ্গে ছিল? হ্যাঁ, হাজবেন্ড গেছিল। ও সবসময় সঙ্গে থাকে, ও না থাকলে আমি তো কি করে এগোতে পারবো। এখন ও হচ্ছে আমার সব থেকে বড় হচ্ছে আমাকে পথ নির্দেশক। আচ্ছা আচ্ছা। তো খুব ভালো লেগেছে, ভীষণ আনন্দ পেয়েছি। আমি বলবো সমস্ত বাচ্চাদের জন্য বলবো যে তাদের মায়েরাও যেন তাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে চলে। আমি আমার স্টুডেন্টদের জন্য চেষ্টা করি যাতে তারাও টুকটাক জায়গায় যেতে পারে, কম্পিটিশনে বসতে পারে, তারাও যাতে একটু অ্যাচিভমেন্ট পেতে পারে। তাহলে ভবিষ্যতের পরিকল্পনা কি আছে? আগামী দিনে আর কি কি কাজ করতে চান, কিভাবে এগিয়ে যেতে চান? আর আমাদের যারা একেবারেই ছোট ছোট বন্ধু আছে তাদের উদ্দেশ্যে আর কি বলতে চান? আগামী দিনে আমি তো এই পেন্টিং এর লাইনেই থাকবো, এই পেন্টিং নিয়েই কাজ করব। মানে আরো যাতে পেন্টিংটাই জীবনের সঙ্গী। হ্যাঁ, এই পেন্টিং আমার সব, মানে আমি অন্য কোনো জায়গায় কোনো জব বা কোনো কিছুতে আমি হব না, পেন্টিং নিয়েই করব। হ্যাঁ, স্টুডেন্ট এলে নিশ্চয়ই তাদেরকেও শেখাবো, কিন্তু আমি এক্সিবিশনটা একটু বেশি করে করতে চাই। আমাদের কলকাতায় কোনো এক্সিবিশন হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে? হ্যাঁ হ্যাঁ, কলকাতায় হয়েছে। আমি রিসেন্ট কোন জায়গায় হয়েছিল? আমার একাডেমি ফাইন আর্টসেও হয়েছে, আইসিআর গ্যালারিতেও হয়েছে। আচ্ছা। রিসেন্ট কয়েকদিন আগেই মার্চেই হয়েছিল, মাদার এন্ড চাইল্ডের। ওখানে কতদিন ধরে চলেছে? 3 দিন হয়। আচ্ছা, 3 দিন চলেছিল। এবং সেখানে যে কেউ ইচ্ছা করলে আপনার চিত্র প্রদর্শনী দেখতে পারে? হ্যাঁ, যে কেউ ইচ্ছা করলে চিত্র প্রদর্শনী দেখতে পারে। এবং আগামী দিনেও এরকম চিত্র প্রদর্শনী হবে? একদম, আগামী দিনেও আমি এরকম চিত্র প্রদর্শনীতেও পার্টিসিপেট করবো এবং নিজেও নিজের মতন এগোবো। আর বর্তমান প্রজন্মে যারা ছোট ছোট শিশু যারা রয়েছে তাদেরকে বলবো তারা যেন ভালো করে কাজ করে, আর কাজটা যাতে মন দিয়ে করে। নিশ্চয়ই একদম, মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললো, কাজটা যেন ভালোবেসে করে এবং মন দিয়ে করে। মানে কাজটা করতে হয় বলে যে করবে এরকমটা নয়, কাজের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা। যে কোনো জিনিসে যদি ভালো লাগা বা ভালোবাসা না থাকে তাহলে সেইভাবে কিন্তু এগিয়ে যাওয়াটা সম্ভব হবে না। আর এই যে আপনি বলছেন অনেক ছবি আঁকতে 10 দিন বা 1 সপ্তাহ সময় লাগে, এই যে মাঝের দিনগুলো, ধরুন একটা ছবি আঁকছেন 3 দিন বা 4 দিন হওয়ার পর যখন আপনি সেটা কমপ্লিট করতে পারছেন না, আরো কিছুদিন সময় লাগবে, তখন কি ঠিকঠাক কাজকর্মগুলো হয় সারাদিনের? হ্যাঁ, ঠিকঠাক কাজকর্ম হয় যদি ভালো না লাগে। হ্যাঁ, হয়। এক ছবি যদি আমি কনস্ট্যান্ট যদি 4-5 দিন ধরে করতে থাকি তখন খুব বিরক্ত লাগে, তখন আর ভালো লাগে না, তখন সেটাকে বন্ধ করে রেখে বাইরে ঘুরে আসা, অন্য কাজকর্ম করে নেওয়া, করে নিই। তারপরে আবার মনে করি যে অন্য একটা পেন্টিং ধরে হয়তো টুকটাক একটা ছোট কাগজের মধ্যে হয়তো ওয়াটার কালার করে নিলাম, একটা ছোট হয়তো স্কেচ করে নিলাম, হাতটাও ঠিক থাকলো। ইনফ্যাক্ট ওই কাজটার প্রতি যে একটা মানে করতে করতে যে একঘেয়েমি সেটাও আস্তে আস্তে চলে গেল। কোন সময়টা ছবি আঁকার জন্য বেছে নেন, নিজে ছবি আঁকার জন্য? আমি কোনো ঠিক থাকে না। আচ্ছা, আমি যখন ইচ্ছা তখন। ক্লাস কখন করান? ক্লাস স্যাটারডে সানডে করাই, এছাড়া সোম থেকে শুক্র। কোন জায়গায় ক্লাস করান? আমার হাওড়াতে হচ্ছে মেইন স্কুল, হাওড়াতে। মানে যারা প্রোগ্রাম দেখছে তারা যদি আপনার ক্লাসে জয়েন করতে চায় তারা কিভাবে জয়েন করবে? তারা আমার সাথে ফোনে ডিরেক্টলি কথা বলতে পারে, কারণ কাকুরগাছিতেও আমি একটা স্কুল খুলেছি, কাকুরগাছি মিতালি সংঘ ঘোষ বাগানের কাছে, একদম মিতালি যেখানে পুজো হয় সেখানে। আর হাওড়াতে হচ্ছে হাওড়া মানে স্টেডিয়াম, যেটা হেলিকপ্টার যে স্টেডিয়ামের সেখানে শেখানো হয়। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার এত কিছু কথা শুনে। হয়তো অনেক কিছুই বাকি থেকে গেল, আর এই কিছু প্রত্যাশা, কিছু বাকি থাকার সমস্ত কিছু নিয়ে আবার আগামীর পথ চলা। আপনার কেমন লাগলো আজকের এই সুন্দর? ভীষণ ভালো লাগলো। বললাম না, শামশেরদার চ্যানেল ভিশনের প্রোগ্রামে আমি যতবার আসি ততবার ভীষণ ভালো লাগলো। বিশেষ করে তোমার সাথে তো আরোই ভালো লাগলো, তুমি খুব ভালো কথা বললে। আমারও ভীষণ ভালো লাগলো আপনার কথাগুলো শুনে এবং আপনার মতো গুণী মানুষকে অনুষ্ঠানের মধ্যে পেয়ে। আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে মূল্যবান সার্টিফিকেট, সাথে রয়েছে গিফট কুপন, মেমেন্টো এবং উত্তরীয়। অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। এভাবেই এগিয়ে চলুন আর আঁকাকে জীবনের সঙ্গী করে জীবনের বাকি দিনগুলো এগিয়ে নিয়ে যান। আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার।